ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাহায্যে প্রাণে বেঁচে যান মোদিজি। গত কয়েকদিন ধরে বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলে এই নিউজটা বারবার করে সামনে আসছে। তার মধ্যে বেশ কয়েকটা চ্যানেল এমন রয়েছে যারা মূলত এডুকেশনাল কন্টেন্ট বানায়। তো প্রশ্ন হচ্ছে, এটা কি আদৌ সত্যি? সত্যিই কি মোদিজিকে হত্যা করার কোনো গোপন ষড়যন্ত্র করা হয়েছিল? গত 31শে আগস্ট 2025 যখন চীনের তিয়াংজিয়াংয়ে নরেন্দ্র মোদী এসিওর সামিটে গিয়েছিলেন, ঠিক সেই সময় চীন থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের রাজধানী ঢাকার একটা হোটেল থেকে উদ্ধার করা হয় একজন আমেরিকান মিলিটারি অফিসারের মৃতদেহ। দাবি করা হচ্ছে যার মৃত্যু হয়েছিল ভীষণই রহস্যজনকভাবে, এমনকি কোনো পোস্টমর্টেম ছাড়াই তড়িঘড়ি করে তার ডেড বডি বাংলাদেশ থেকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে আবার ঠিক একই সময় চীনের ভেতরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রোটোকল ভেঙে নরেন্দ্র মোদীর জন্য তিনি গাড়িতে অপেক্ষা করছিলেন, এবং পরে যখন মোদীজি সেই গাড়িতে এসে বসেন, তারা গাড়ির ভেতরেই প্রায় ঘণ্টাখানেক তারা মিটিং করেছিলেন। আর এই মিটিংয়ের সময় কোনোরকম কোনো ট্রান্সলেটারও ছিল না। এবার এই সামিট থেকে ফিরে এসেই নরেন্দ্র মোদী যখন 2রা সেপ্টেম্বর একটা সভায় গিয়েছিলেন, তখন তিনি এমন একটা কথা বলেন যার উপরে ভিত্তি করেই আজ এত বড় একটা কনস্পিরেসি থিওরি সামনে এসেছে। কথা বলতে বলতে মোদীজি একসময় বলেন যে আমি রিসেন্টলি জাপান এবং চীনের সফর থেকে ফিরেছি। আর এই কথা বলার মাঝে একটা ছোট্ট গ্যাপ দেন মোদীজি, আর তারপরেই দর্শকরা হাততালি দিতে শুরু করেন। कल रात ही मैं जापान और चीन की यात्रा करके वापस लौटा हूं। এই সময় মোদীজি বলেন, আমি গিয়েছিলাম বলে হাততালি দিয়েছিলেন নাকি আমি ফিরে এসেছি বলে হাততালি দিচ্ছেন? आप गया था इसकी ताली बजा रहे हो, आया हूं इसकी ताली बजा रहे हो। আর বলা হচ্ছে এই কথাটার মাধ্যমে মোদীজি কিছু একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি ইউটিউবের যে ভিডিওগুলোতে এই হত্যার ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, সেখানে এমন কিছু যুক্তি দেওয়া হয়েছে যেগুলো আপনি কিন্তু একেবারে ফেলে দিতে পারবেন না। যেমন এসিওর সামিট থেকে ফিরে আসার পর মোদীজি একবারের জন্য দেশের বাইরে যাননি, এমনকি তার আপকামিং এশিয়ান সামিটও তিনি অ্যাটেন্ড করবেন না। তাহলে প্রশ্ন উঠছে যে সত্যিই কি তাহলে মোদীজির জীবনের ঝুঁকি রয়েছে? আরও একটা জিনিস লক্ষ্য করা গেছে যে মোদীজি ট্রাম্পের শুল্ক চাপানোর পরেও বারবার তার বিভিন্ন টুইটে ট্রাম্পকে মাই ডিয়ার ফ্রেন্ড বা নিজের আপন বন্ধু হিসাবে উল্লেখ করেছিলেন। কিন্তু রিসেন্টলি তার করা একটা টুইটে তিনি কিন্তু এই মাই ডিয়ার ফ্রেন্ড ওয়ার্ডটাকে আর ব্যবহার করেননি। আর এই তথ্যগুলোকেই একের পর এক সাজিয়ে ইউটিউবে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে। আর সেখানে দাবি করা হচ্ছে যে মোদীজিকে হত্যার ষড়যন্ত্র করেছিল সিআইএ, এবং সেই ষড়যন্ত্রকে বানচাল করে দিয়েছে ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার গুপ্তচর সংস্থা। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে এগুলো কি আদৌ সত্যি? এর কি কোনো যুক্তি আছে, নাকি এই পুরো জিনিসগুলোই ফেক নিউজ? কোনো দেশ বা কোনো রাজনৈতিক দল কি নিজেদের ফায়দার জন্য এই ফেক নিউজগুলোকে ছড়াচ্ছে? আর যদি সত্যি হয়, তাহলে ভারত এবং আমেরিকার সম্পর্ক ভবিষ্যতে কোথায় যেতে পারে? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। দেখুন, আমি যখন এই বিষয়ে রিসার্চ করছিলাম, তখন একটাও কোনো ক্রেডিবল ইনফরমেশন আমি এই টপিকে পাইনি, বা কোনো বিশ্বাসযোগ্য নিউজ সাইটের লিঙ্কও খুঁজে পাইনি। দু একটা নিউজ পাবলিশ করা হয়েছে, তবে সেই ওয়েবসাইটগুলো কতটা ক্রেডিবল বা কতটা রিলায়েবল তার ধারণা আমার কাছে নেই। এমনকি আমি বিভিন্ন কিওয়ার্ড দিয়েও গুগলে সার্চ করেছি, কিন্তু কোথাও সিআইএ এবং মোদীকে হত্যার ষড়যন্ত্রের ব্যাপারে কোনো তথ্য পাইনি। তো প্রশ্ন ওঠে যে এই টপিকটা তাহলে হঠাৎ করে কিভাবে উঠলো? তো এই টপিকটা উঠে এসেছিল টুইটার বা x.com থেকে, যেখানে লাগাতারভাবে বেশ কয়েকটা অ্যাকাউন্ট থেকে খবর ছড়ানো হয়, আর পরে এই খবরগুলোকে কভার করা হয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে। আর এখনো পর্যন্ত ভারত সরকার বা রাশিয়ান সরকার বা অন্য কোনো সংস্থা থেকে এর কোনো তথ্য বা সত্যতা সামনে আসেনি। আর ঠিক যেভাবে এই ছোট ছোট ঘটনাগুলোকে জুড়ে একটা কনস্পিরেসি থিওরি তৈরি করার চেষ্টা করা হয়েছে, ঠিক তেমনই এগুলোর বিপক্ষেও বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে, এবং তারা সেই যুক্তিগুলো দিয়ে দাবি করছেন যে এটা ফেক নিউজ। তো আমি দুই পক্ষের কথাই আপনাদের সামনে রাখব, আর সবটা শুনে আপনি নিজেই ডিসাইড করবেন যে কোনটা ঠিক হতে পারে বা কোনটা ভুল হতে পারে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিন, কারণ এই ভিডিওগুলো বানাতে আমার এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালটা 1966। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী রাশিয়ায় গিয়েছিলেন একটি সফরে, কিন্তু এই সফরে গিয়েই খুবই রহস্যজনকভাবে তিনি মারা যান। ইভেন সেই সময় তার পোস্টমর্টেমও করা হয়নি। আর অনেকের দাবি এই সময় লাল বাহাদুর শাস্ত্রীকে হত্যা করা হয়েছিল। এরপর 1984 সালে নিজের বডিগার্ডের হাতেই খুন হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এমনকি তার ছেলে রাজীব গান্ধীও, যিনিও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তাকেও বম ব্লাস্টে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। আর বলে দিই, এই 3 জন প্রধানমন্ত্রীর মৃত্যু রহস্য নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। আর ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট সার্চ করুন। তো এই 3টে ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার যে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র এটা নতুন কিছু নয়। ভারত বিরোধী শক্তিরা বরাবরই চেষ্টা করেছে কোনো না কোনোভাবে
ভারতের ক্ষতি করতে, ভারতে অরাজকতা সৃষ্টি করতে। আর এই যে ইউটিউব ভিডিওগুলোর কথা আমি আপনাদেরকে বলছি, সেখানেও দাবি করা হচ্ছে যে আমেরিকা বা সিআইএ বা ডিপ স্টেট তারা ভারতকে ভেঙে ফেলতে চায়, তারা ভারতকে টুকরো টুকরো করে ফেলতে চায় এবং তাদের এই কাজটা তারা করতে চায় বাংলাদেশ এবং পাকিস্তানের হাত ধরে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই এই দেশে আমেরিকান গুপ্তচর সংস্থার আনাগোনা অনেক বেড়ে গেছে। আর এমনই একজন স্পাই যে কিনা আমেরিকার আর্মিতে উচ্চ পদে চাকরি করতেন, টেরেন্স অ্যারাল জ্যাকসন, তিনি গত আগস্ট মাসের 27 তারিখে ঢাকার ওয়েস্টিন হোটেলে উঠেছিলেন। আর বলা হচ্ছে এই হোটেলেই 31শে আগস্ট তার মৃতদেহ পাওয়া যায়। তার মৃত্যুর কথা সামনে আসার সাথে সাথেই আমেরিকান অ্যাম্বাসি থেকে বেশ কয়েকজন লোক আসে এবং তার বডি টোটালি প্যাক করে উইদাউট এনি পোস্টমর্টেম আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়। ইভেন লোকাল পুলিশকেও এই বিষয়ে কোনো রকমভাবে হস্তক্ষেপ করতে দেওয়া হয় না। এছাড়া মিডিয়াতেও এই বিষয়টাকে বেশি একটা হাইলাইট করা হয়নি। এই লোকটির মৃত্যুর কারণ হিসাবে বলা হচ্ছে তার পানীয়ের মধ্যে পোলোনিয়াম বিষ মেশানো হয়েছিল। আর আপনাদেরকে বলে দেই, এই পোলোনিয়াম বিষ সোভিয়েত ইউনিয়নের আমলে কেজিবির স্পাইরা ব্যবহার করত বিভিন্ন লোকজনদেরকে হত্যা করার জন্য। তাই ধারণা করা হচ্ছে এই হত্যার পেছনে রয়েছে রাশিয়ান গুপ্তচর সংস্থা। আবার বেশ কিছু ভিডিওতে এটাও দাবি করা হচ্ছে যে ওই লোকটাকে হত্যা করেছে ভারতের গুপ্তচর সংস্থা র। কারণ এই জ্যাকসনের উদ্দেশ্য ছিল মোদিজি যখন এশীয় সামিটের জন্য চীনে যাবেন সেখানে প্রথমে তাকে হত্যা করা এবং তারপর নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো ভারতেও একটা প্ল্যান্ড গণ অভ্যুত্থান করানো এবং ভারতের ভেতরেও অরাজকতার সৃষ্টি করা। এবার ঠিক একই সময় মোদিজি যখন চীনে ছিলেন তখন তিনি পুতিনের সাথে পুতিনের গাড়িতে বসে একটা সিক্রেট মিটিং করেন। আর এই কনস্পিরেসি থিওরিতে এটাও বলা হচ্ছে যে পুতিন নাকি সেই সময় মোদিজিকে বলেছিলেন রাশিয়ান গুপ্তচর সংস্থা সিক্রেট একটা অপারেশন করেছে ঢাকাতে এবং তাতে মোদিজির জীবন বেঁচে গেছে। এবার আমি জানি না যে পুতিন তার গাড়িতে বসে কি কথা বলেছেন, সেটা এই ভিডিওতে যারা কথাগুলো বলছে তারা কিভাবে সেটা জানবে। এবার বেশ কিছু জায়গায় এটাও বলা হচ্ছে এই যে রাশিয়ান গুপ্তচর সংস্থা একজন সিআইএর এজেন্টকে ঢাকার ভেতরে হত্যা করেছে, এই কারণে আবার সিআইএ রাশিয়ার থেকে বদলা নেওয়ার জন্য বাংলাদেশের এয়ারপোর্টে আগুন লাগিয়ে দিয়েছিল। কারণ বাংলাদেশের এই এয়ারপোর্টে রাশিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী ছিল। আশা করি বুঝতে পারছেন যে ছোট ছোট জিনিসগুলোকে, ঘটনাগুলোকে তুলে ঠিক কিভাবে এই পুরো কনস্পিরেসি থিওরিটাকে সাজানো হয়েছে। এবার যেহেতু সিআইএ এর আগেও বহুবার বিভিন্ন দেশের বিভিন্ন লিডারকে হত্যা করার চেষ্টা করেছে, সেখানের সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছে, তাই এই থিওরিটাকে অনেকেই সত্যি ভাবছেন। অন্যদিকে আবার ভারতের ভেতরেই বেশ কিছু বিরোধী পার্টির ইউটিউবার তারা দাবি করছেন সামনেই বিহারের ভোট আসতে চলেছে, তাই বিজেপির তরফ থেকে এই নিউজটাকে সার্কুলেট করা হয়েছে যাতে মোদিজির প্রতি জনগণের একটা সিম্প্যাথি কাজ করে। ইভেন তারা এটাও দাবি করছে যে রিসেন্টলি এলআইসি আদানি গ্রুপে একটা হিউজ পরিমাণে ইনভেস্ট করেছে, আর সেই নিউজটাকে ধামাচাপা দিতেই এই কনস্পিরেসি থিওরি সামনে আনা হয়েছে। এবার আমি দেখুন দুই পক্ষের কথাই আপনাদের সামনে রাখলাম, আপনার যেটা বিশ্বাসযোগ্য মনে হবে আপনি সেটা নিতে পারেন, তবে আমার নিজস্ব কিছু মতামত রয়েছে। আর এই বিষয়ে আপনারও যদি কোনো মতামত থাকে আপনি সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন, আমার মতে এই পুরো কনস্পিরেসি থিওরিটাকে প্রচার করা হয়েছে রাশিয়ার সরকারের তরফ থেকে, কারণ এই নিউজের মাধ্যমে এই মুহূর্তে সব থেকে বেশি ফায়দা হচ্ছে রাশিয়ার। কারণ মোদিজি চীনে গিয়েছিলেন আগস্ট মাসে বা সেপ্টেম্বরের শুরুর দিকে, আর এই নিউজটাকে পাবলিশ করা হয়েছে মাত্র 1 সপ্তাহ আগে। আর আপনি যদি পুরো টাইম লাইনটাকে একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই সময় ট্রাম্প রাশিয়ার প্রাইভেট তেলের কোম্পানিগুলোর উপরেও স্যাংশন চাপিয়ে দিয়েছেন, যার ফলে ভারতের কোনো কোম্পানি এই মুহূর্তে রাশিয়া থেকে তেল কিনতে পারবে না। যদি তারা তেল কেনে তাহলে তাদেরকে আমেরিকার স্যাংশনের মুখোমুখি হতে হবে। আর এটা কিন্তু রাশিয়ার জন্য একটা ভীষণ বড় ধাক্কা, কারণ ভারত এই যে রাশিয়ার থেকে তেল কিনছিল এটা রাশিয়ার ইকোনমিকে বুস্ট করছিল। তো এই মুহূর্তে যদি ভারত জুড়ে একটা অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট তৈরি করা যায় এবং জনগণের মতামত টোটালি আমেরিকার বিপক্ষে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আখেরে লাভ রাশিয়ারই হবে। এবার আপনি বলতে পারেন যে রাশিয়া তো আমাদের বন্ধু দেশ, তারা কি এরকম কোনো ফেক নিউজ ছড়াতে পারে? তো বলে দেয় যে বিশ্ব রাজনীতিতে কোনো পার্মানেন্ট বন্ধু হয় না, কোনো পার্মানেন্ট শত্রু হয় না। একটাই জিনিস সেখানে কাজ করে, সেটা হচ্ছে আপনার স্বার্থ। আর প্রত্যেকটা দেশই চাইবে নিজের স্বার্থকে সবার আগে রাখা। আবার অন্যদিকে এটাও মনে করা হতে পারে যে এই ঘটনার সাথে চীন যুক্ত থাকতে পারে, কারণ ভারত এবং আমেরিকার সম্পর্ক যত খারাপ হবে ততই চীনের ফায়দা। আর এই যে আরেকটা কথা বলা হচ্ছে যে মোদিজি এশীয় সামিট থেকে আসার পর আর বিদেশে যাচ্ছেন না, তো বেশ কিছু জিওপলিটিক্যাল এক্সপার্টরা এটা মনে করছেন যে ট্রাম্প মাঝে মাঝে বেফাঁস মন্তব্য করে বসেন এবং তিনি বারবার করে এটাই দাবি করছেন যে তিনিই নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সিজ ফায়ার করেছিলেন। এবার ধরুন মোদিজি যদি ট্রাম্পের সাথে দেখা করেন এবং সেখানে যদি প্রকাশ্যে ট্রাম্প আবারও মোদিজির সামনে অন ক্যামেরা দাবি করেন যে তিনিই নাকি পাকিস্তান এবং ভারতের মধ্যে সমঝোতা করিয়েছিলেন,
তাহলে সেটা কিন্তু ভারতের পক্ষে বেশ এম্বারেসিং একটা সিচুয়েশন হবে। আর বলা হচ্ছে এই সিচুয়েশন অ্যাভয়েড করার জন্যই মোদিজি ট্রাম্পের সাথে ডিরেক্ট কোনো মিটিং করছেন না। আর যদি এই ঘটনা সত্যি হতো, মানে যে সিআইএ সত্যি মোদিজিকে হত্যা ষড়যন্ত্র করত, তাহলে এই মুহূর্তে ভারতীয় কোম্পানিরা বা ভারত সরকার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতো না। উল্টে আপনারা জানবেন যে দীপাবলির শুভেচ্ছা জানানোর জন্য ট্রাম্প এবং মোদিজির মধ্যে রিসেন্টলি ফোনে কথাও হয়েছিল। ইভেন এটাও শোনা যাচ্ছে আমেরিকা ভারতের উপর যে শুল্ক চাপিয়েছিল 50%, সেটা কমিয়ে 15% করার কথাও বলা হচ্ছে। আর রিসেন্টলি আমেরিকা এবং ভারতের মধ্যে একটা ট্রেড ডিলও হতে পারে। তো এবার যদি প্রশ্ন ওঠে যে জ্যাকসনকে তাহলে কারা হত্যা করলো? দেখুন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর থেকেই সেন্ট মার্টিন দ্বীপ বারবার করে নিউজে উঠে আসছে, কারণ দাবি করা হচ্ছে যে আমেরিকা এই দ্বীপটাকে দখল করতে চায় এবং তারা সেখানে একটা সামরিক ঘাঁটি তৈরি করতে চায়। কিন্তু আপনি যদি বিশ্ব রাজনীতির অ্যাঙ্গেল থেকে দেখেন, তাহলে কিন্তু এই সাউথ এশিয়ার লোকেশনে আমেরিকার এন্ট্রি মোটেই ভারত, চীন এবং রাশিয়ার জন্য লাভজনক হবে না। ফলে এই তিনটে দেশই চাইবে যাতে কোনোভাবে আমেরিকার প্রভাব বাংলাদেশে বিস্তার না হয় বা আমেরিকা কোনোভাবে এখানে কোনো সামরিক ঘাঁটি তৈরি করতে না পারে। আর এই কারণে গত 1.5 বছর ধরে আপনি যদি বিভিন্ন ইনসিডেন্ট লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন ভারত, বাংলাদেশ এবং নেপালের বর্ডার সংলগ্ন এলাকায় স্পাই এজেন্সিগুলোর আনাগোনা কিন্তু অনেক বেড়ে গেছে। তো হতে পারে যে জ্যাকসনের মৃত্যুর পেছনে এরকম কোনো স্পাই এজেন্সি রয়েছে। আবার এমনও হতে পারে যে তার মৃত্যু খুবই স্বাভাবিকভাবে হয়েছে, কারণ এই মুহূর্তে আমাদের কারোর কাছে সঠিকভাবে কোনো তথ্য নেই। তাই এগুলোকে অনুমান করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এবার এই পুরো খবরটাকে ঘিরে কিন্তু একটা অদ্ভুত সিনারিও দেখা যাচ্ছে। সেটা হচ্ছে ইউটিউবে তো অনেকেই ভিডিও বানাচ্ছে, কিন্তু আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া রয়েছে তারা কিন্তু একেবারে চুপচাপ রয়েছে। তো প্রশ্ন ওঠে, দেশের এত বড় একটা সিকিউরিটি থ্রেটকে কিভাবে মিডিয়া এড়িয়ে যেতে পারে? তাহলে কি তাদের কাছে কোনো ক্রেডিবল ইনফরমেশন নেই? আর এই পুরো ঘটনাটাই কি ফেক নিউজ? দেখুন, আমি কিন্তু এই টপিকে ভিডিও বানাতাম না, কারণ যেহেতু এখানে প্রপার কোনো ইনফরমেশন নেই, তাই ভিডিও বানিয়ে আপনাদেরকে কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু যখন দেখলাম যে একের পর এক এডুকেশনাল প্ল্যাটফর্ম, মানে যারা এডুকেশনের বিভিন্ন বা জিওপলিটিক্স, হিস্ট্রির বিভিন্ন বিষয়ে কথা বলে, তারা যখন এই টপিকে ভিডিও বানাচ্ছে এবং বেশিরভাগ লোকজন সেটাই বিশ্বাস করছে, তখন আমি এই টপিকে ভিডিও বানানোর সিদ্ধান্ত নেই। এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি এখানে কি হয়েছে বা কি হতে পারে। তো আপনার কি মনে হয় যে মোদিজিকে কি সত্যি হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, নাকি এটা পুরোটাই ফেক নিউজ? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আর এই যে বিশ্ব রাজনীতির রিসেন্ট ঘটনা, এই কারণেই কি সোনার দাম বাড়ছে বা সোনার দাম কি ভবিষ্যতে কমতে পারে? এই বিষয়ে ডিটেলসে জানার জন্য আমার লেটেস্ট ভিডিওটা দেখতে পারেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।